আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে আপদকালীন খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই জানালেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সপক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে মন্তব্য সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিনের। এক দশকে খেলাপি ঋণ বেড়েছে 3 গুণ বলছে সিপিডি। ঝিনাইদহের সংসদ সদস্য আনারুল আজিমের মৃত্যু নিয়ে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতে এই মৃত্যুর ঘটনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। এলাকায় জনপ্রিয়তার কারণে তাকে 3 বার মনোনয়ন দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভেতরে ভেতরে সে যদি অপরাধী হয় তা নিয়ে এতদিন কোনো খবর হয়নি। কেন কোনো খবর হয়নি? রাজধানী তেজগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। আপনারা এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার আশা শিগগিরই এর রহস্য উদ্ঘাটন হবে। 23 মে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নদী রক্ষায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন ডক্টর হাসান মাহমুদ। দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। দেশে আপদকালীন খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে কেন্দ্রীয় 14 দলের সাথে বৈঠকে তিনি বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সমন্বয়ে এই অঞ্চলের ওপর অনেকের নজর রয়েছে। চট্টগ্রাম ও মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সহ জোটের নেতারা। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। সবার শুরুতেই বক্তব্যে প্রধানমন্ত্রী ও জোটনেত্রী শেখ হাসিনা বলেন, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে শুরু হয় হত্যা, কু ও অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি। অনেক সংগ্রামের পথ বেয়েই আমরা সরকার গঠন করতে সক্ষম হই। আজকে তো এটুকু বলতে পারি যে গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। জনগণকে আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ উন্নত হচ্ছে তা অনেকের পছন্দ নয়। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনীতির উপর চাপ রয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, রিজার্ভ অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবে এখন আমরা নিজে বলতে বলতেই বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে। গ্যাস বিক্রি করতে রাজি না হয় 2001 সালে ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ। এর প্রসঙ্গে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, সে রাজনৈতিক দৈন্যতায় ভোগেন না তিনি। চক্রান্ত এখনো আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর।
তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। রাজনীতির নামে আবারও মানুষ হত্যা, জ্বালাও পোড়াও করা হলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান। জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ এইগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংক এখন সমবায় সমিতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে গত এক দশকে দেশে খেলাপি ঋণ 3 গুণ বেড়েছে বলে জানিয়েছেন সিপিডি। অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রতিক্রিয়া না ভেবে ব্যাংক খাতে বারবার নীতি পরিবর্তনে আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুশফিকুর রহমানের রিপোর্ট। ব্যাংকিং খাতের দুরবস্থার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করতে না পারা, রাজনৈতিক প্রভাব, সুশাসনের অভাব, খেলাপি ঋণ মামলাগুলো দীর্ঘদিন ধরে আটকে থাকা সহ বেশ কিছু কারণ উঠে আসে সিপিডির গবেষণায়। ব্যাংক একীভূতকরণ দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ হয়নি বলেও মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক। খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক যখন একত্রিত হবে, তখন ভালো ব্যাংকটাও কি খারাপ হয়ে যাবে কিনা, এই যে খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের স্ব-আসনে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা? এদিকে একের পর এক বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের সমালোচনা করে এর সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুষ্টের পালন এবং শিষ্টের দমন করছে বাংলাদেশ ব্যাংক। এটা ডিপোজিটরদের টাকায় চলে, পরিচালকদের টাকায় না। আর বিশেষ ধরনের এই জিনিসটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি না। পাশে ব্যাংক মানে আরো 10টা কোম্পানির মতো চলবে, যেখানে ইচ্ছা ডাইরেক্টররা যা ইচ্ছা তা করবে। বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়, মানে তাদের চাপ আছে। রাজনৈতিক প্রভাবে ব্যাংকের লাইসেন্স দেয়ায় ব্যাংকিং সেক্টরের এই দুরবস্থা বলে মন্তব্য করেন বক্তারা। এতে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন করে ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকারকে আরো সচেতন হতে হবে। ব্যাংকিং খাতের কোন কোন ব্যক্তি ভয়ঙ্করভাবে গ্ল্যামারাস স্টেটমেন্ট দিয়েছেন পেপারে বা মিডিয়াতে আসে, চমৎকার সব স্টেটমেন্ট, তাদের নাম বলতে চাই না। কেউ কেউ সাহস সঙ্গে বলছেন 1 বছরের মধ্যে আমি এইটাকে মার্জার করে চমৎকার করে ফেলবো, সুন্দর করে ফেলবো, স্মুথ করে ফেলবো, কিছু থাকবে না। ইট ইজ নট পসিবল। প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া ব্যাংকিং সেক্টর পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে জানান বক্তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন হজ সংবাদ। সরকারি ব্যবস্থাপনায় দেশের 70% আগ্রহী নাগরিককে হজে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারে। তবে এই বছর মোট কোটার মাত্র 5% সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নিবন্ধিত এজেন্সি ছাড়া মধ্যস্বত্বভোগীদের সাথে লেনদেন করে হজযাত্রীদের কেউ প্রতারিত হলে হাব কোনো দায় নেবে না বলে জানান সংগঠনটির নেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। 259টি নিবন্ধিত এজেন্সি ও সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাচ্ছেন 85,000 বাংলাদেশি। হজযাত্রীদের হয়রানি কমানোর জন্য সৌদি আরবের ইমিগ্রেশনও ঢাকায় হচ্ছে বলে জানান হাবের সভাপতি। তিনি বলেন, এজন্য সৌদি ইমিগ্রেশনের 70 জন কর্মকর্তা কাজ করছেন হজ ক্যাম্প ও বিমানবন্দরে। যারা নিবন্ধিত হজযাত্রী তারা সকলেই যাবেন, কেউ আর বঞ্চিত হবেন না ইনশাল্লাহ, এবং তারা কমফোর্টেবলি যাবেন, স্বাচ্ছন্দ্যপূর্ণ বিড়ম্বনাহীনভাবে যাবেন। ফ্যামিলির লোকজন উনি পৌঁছার পরে জানতে চায় যে তিনি পৌঁছেছেন কিনা সেখানে, আবার তারাও দ্রুত ফ্যামিলিকে জানাতে চায়। তো এই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের টেলিযোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত। যেসব এজেন্সি হজযাত্রীদের সাথে প্রতারণা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় নিবন্ধিত সবাই সময় মতো হজে যেতে পারবেন বলে জানান ধর্মমন্ত্রী। কোনো এজেন্সি যারা গেছেন তাদের মধ্যে কেউ যদি প্রতারিত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন বা অসুবিধা পড়ে থাকেন, তার এগেইনস্টে আমরা কিন্তু আমাদের আইনের
নীতিমালার আলোকে শাস্তি প্রদান করেছি। লাইসেন্স বাতিল করে দিয়েছি বা 5 বছরের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছি, হয়তো 20 লাখ টাকা জরিমানা দিয়েছে। 9 মে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট। 12 জুন পর্যন্ত 228টি ফ্লাইটে সব নিবন্ধিত হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দেওয়া হবে বলেও জানান ধর্মমন্ত্রী। মাইজিপি অ্যাপে রুমিং চালু করে দেশীয় সিম দিয়েই স্বজনদের সাথে সৌদি আরব থেকে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবেন গ্রামীণ ফোনের গ্রাহকরা। হজ সফরে নিশ্চিন্ত থাকুন নিজ নম্বরে, রুমিং অ্যাক্টিভেট করুন মাইজিপি অ্যাপে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মাশাআল্লাহ, কত অল্প বয়সী তোমরা হজে যাচ্ছ। টেনশন হচ্ছে? আরে না, কোন নম্বরে ফোন দিয়ে তোমাদের পাবো? আমরা তো গ্রামীণ ফোন নম্বরেই রোমিং করেছি। রোমিং? গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। গ্রামীণ ফোন নম্বরে রোমিং চালু করে দেশের বাইরেও থাকুন প্রিয়জনের কাছে। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। এ উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সাথে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও ছিল বিশেষ প্রার্থনার আয়োজন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান তিনি। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে মন্তব্য লিখে সই করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিশ্ব যখন অভিজ্ঞ রাজনৈতিক সংকটে ভুগছে, তখনই ইব্রাহিম রাইসির মতো নেতাদের হারিয়ে যাওয়া শান্তির জন্য হুমকি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আপিল শুনানির জন্য ওই দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল। পরে ডক্টর ইউনুস বলেন, তিনি কখনো কারো ক্ষতি করেননি, তবুও তাকে দুর্যোগের মধ্যে থাকতে হচ্ছে, ফলে দেশের মানুষের জন্য কাজ করতে পারছেন না তিনি। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রম আদালতের দেয়া সাজা থেকে খালাস চেয়ে গত 28 জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আবেদন করেন তারা। পরে 3 দফায় জামিনের মেয়াদ বাড়ানো হয়। বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থিত হয়ে তারা আবারও স্থায়ী জামিন চান। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আমার ঠকার কি আছে, আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হিস্ট্রির মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। আমি তো জানি না, আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কলকারখানা অধিদপ্তরের আইনজীবী বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই। জামিন কতদিনের জন্য দিবেন নাকি নিষ্পত্তি হওয়া পর্যন্ত দিবেন সেটা কোর্টের এখতিয়ার। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে, প্রফেসর ইউনুস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি। তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন ডক্টর ইউনুস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনুস ও 3 শীর্ষ কর্মকর্তাকে গত 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড দেন শ্রম আদালত। একই সাথে আপিল করার শর্তে তাদের 1 মাসের জামিন দেয়া হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বিশ্ববাজারে বাংলাদেশ সম্মানের সাথে ব্যবসা করছে, আর এই সম্মান অর্জনে দেশের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে সবাইকে আরও পরিশ্রমী হতে হবে। এ সময় জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা, সৃজনশীলতা ও কর্মসংস্থান সহ ৬টি ক্যাটাগরিতে ২০টি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। পার্টেক্স খেলার খবর। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সহ ৫ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা। সেই সাথে ৩ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ৩ বছর এবং সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হুসাইন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সিনিয়র সহসভাপতি মুর্শিদি, আবু হোসেন ও মিজানুর রহমান প্রত্যেককে প্রায় ১৩ লাখ টাকা এবং সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে প্রায় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাফুফে ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফকে ফিফার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে আর্থিক জালিয়াতির অভিযোগে আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী ক্রীড়া চক্র। বিকেলে এম এ আজিজি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী খেলায় বন্দর ক্রীড়া সমিতিকে ২৭৩ রানে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম আবাহনী। ইস্পাহানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্ট শেষে বিজয়ী ও বিজেতা দলকে পুরস্কৃত করেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস। এবারে সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 12টি দল অংশ নেয়। সিরিজে দ্বিতীয় টি-20 ম্যাচ জয়ে বাংলাদেশকে ১৪৫ রানে টার্গেট দিল যুক্তরাষ্ট্র। এর আগে প্রথম ম্যাচে জয় পাওয়ার আত্মবিশ্বাসী ব্যাটিং করে মোনাক প্যাটেলের দল। পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে তারা ৪২ রান। এরপরই স্বাগতিক শিবিরে আঘাত হানেন রিশাদ হোসেন। সপ্তম ওভারে চতুর্থ বলে ৩১ রানে থাকা স্টিভেন টেলরকে এবং পঞ্চম বলে আন্দ্রিয়াস গৌসকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলে। এর আগে হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে স্বাগতিক দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজে টিকে থাকার এই ম্যাচে ফর্মহীন লিটন দাস ও শেখ মেহেদীকে বাদ দিয়ে তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিবকে দলে নেওয়া হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে আপদকালীন খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই জানালেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সপক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে মন্তব্য সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিনের। 1 দশকে খেলাপি ঋণ বেড়েছে 3 গুণ বলছে সিপিডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।